আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা বিষয় হলো ট্যাগ কোশ্চেন। অর্থাৎ এই ট্যাগ কোশ্চেন তোমাদের এসএসসিতে 5টি মার্ক থাকে এবং তোমরা অনেকেই এই ট্যাগ কোশ্চেনের 5টি মার্ক তুলতে পারো না। আজকে আমার ক্লাস থেকে তোমাদের সবাইকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই ট্যাগ কোশ্চেন পাসে পাস পাবে। তো সবাই গভীর মনোযোগ দিয়ে দেখো ক্লাসটি। তো ট্যাগ কোশ্চেনটা কি? ট্যাগ কোশ্চেনটা হলো, দেখো, ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া, আর কোশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন। অর্থাৎ ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া প্রশ্ন। আমরা ট্যাগ কোশ্চেনটা কীভাবে করতে হয় এবং এর মৌলিক আলোচনা করতে হবে। দেখো, ট্যাগ কোশ্চেন আমরা যদি মৌলিক আলোচনা দেখি তাহলে দেখো, ট্যাগ কোশ্চেনের মূল সেন্টেন্সটি অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ট্যাগ কোশ্চেনে কোনো মূল সেন্টেন্সের পরিবর্তন হবে না। মূল সেন্টেন্সের শেষে অবশ্যই একটি কমা বসবে। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হয়। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হয়। অর্থাৎ মূল সেন্টেন্সের যে প্রোনাউনটা থাকবে সেটাই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। তোমরা অনেকেই বলবে ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাওয়ার কিছুই নেই। আমি তোমাদের উদাহরণ দিয়ে প্রত্যেকটি বিশ্লেষণ করে বোঝাবো ইনশাআল্লাহ। তো দেখো, পরেরটা দেখো, ট্যাগ কোশ্চেন গঠনে ভার্ব অক্সিলারি ব্যবহৃত হয় এবং অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড ব্যবহৃত। অর্থাৎ ট্যাগ কোশ্চেনে সর্বদা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় এবং যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে ভার্ব হিসাবে ডু ডাজ ডিড ব্যবহৃত হয়। নেগেটিভ অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ হয়। অর্থাৎ আমরা এখানে ডু যদি ব্যবহার করি তাহলে ডু নট ফুল রূপ দেবো না, ডু নটের কী দেবো? সংক্ষিপ্ত রূপ। সেটাই বুঝেছি, নেগেটিভ অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ হয়। এটা আমরা তোমাদের চার্ট দিয়ে বিস্তারিত বোঝাবো ইনশাল্লাহ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ ট্যাগ হয়। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সটি হাবাদক বা অ্যাফার্মেটিভ হয় সেটা আমরা ট্যাগ করার সময় কী করব? নেগেটিভ করব। আবার নেগেটিভ সেন্টেন্সটির ট্যাগ অ্যাফার্মেটিভ হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে তাহলে সেটা ট্যাগ করার সময় অ্যাফার্মেটিভ হবে। ট্যাগ কোশ্চেনের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো দেখো, আমি আবার তোমাদের একবার করে বলে দেই, তোমরা এটা সবাই নোট করে নেবে, কারণ এইটা যে বুঝবে তার ট্যাগ কোশ্চেনে কোনো সমস্যাই থাকবে না। কি বলেছি? মূল সেন্টেন্সটি অপরিবর্তিত থাকবে, মূল সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। মূল সেন্টেন্সের শেষে সর্বদা কী বসবে? কমা বসবে। আমি তোমাদের প্রত্যেকটি উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো ইনশাল্লাহ। দেখো, তোমরা কেউ হতাশ হবে না। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হয়। অর্থাৎ মূল সেন্টেন্সটি যে প্রোনাউনটি থাকবে সেটি ট্যাগ কোশ্চেনে গিয়ে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। অর্থাৎ অক্সিলারি ভার্ব ট্যাগ কোশ্চেনে ব্যবহৃত হয় এবং অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে ডু ডাজ ডিড ব্যবহৃত হয়। নেগেটিভ অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ হয়। এটা আমি তোমাদের চার্ট দিয়ে দেবো, তোমরা মুখস্থ করে নেবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ ট্যাগ হয় এবং নেগেটিভ সেন্টেন্সটির অ্যাফার্মেটিভ ট্যাগ হয়। ট্যাগ কোশ্চেনের শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো দেখো, আমরা আরও আরও কিছু মৌলিক আলোচনা করা দরকার তোমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে, কারণ এই মৌলিক আলোচনার যে বুঝবে তার ট্যাগ কোশ্চেন 80% হয়ে যাবে। দেখো, ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ সাবজেক্টের সাথে ট্যাগ কোশ্চেনে কিছু সংক্ষিপ্ত রূপ থাকে, সেটা তোমাদের দেখাই। অর্থাৎ যদি এম থাকে তাহলে এম সাবজেক্টের সাথে কিভাবে বসবে? আই এম। তোমরা এটা ভালো করে দেখে নেবে এবং নোট করে নেবে। এম থাকলে সাবজেক্টের সাথে কিভাবে বসবে? আই এম। অর্থাৎ আই এম যদি এরকম তোমরা কেউ দেখো তাহলে বুঝবে এটা সাবজেক্ট হিসেবে এম আছে বা অক্সিলারি ভার্ব হিসেবে এম আছে। তোমরা যদি এরকম দেখো সি, তারপর একটা অ্যাপোস্ট্রফি এস দেখো এরকম, তাহলে তোমরা দেখে নিবে বা বুঝে নিবে এর সাথে ইজ আছে বা হ্যাজ আছে। আবার শ্যালুই এভাবে থাকতে পারে, হ্যাড উল্ড এভাবে থাকতে পারে। আবার
দেয়ার ওয়ার, দেয়ারের সাথে এভাবে থাকতে পারে, শ্যাল উই এভাবে থাকতে পারে, লেটসের মতো থাকতে পারে। তো এটা কি? সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ। তোমরা সবাই নোট করে নিবে এবং সবাই মোটামুটি মিনিমাম 10 বার করে এটা পড়বে এবং দেখবে। তো দেখো, আমরা আর একটি বিষয় দেখি, এটা হলো কি অক্সিলারি ভার্বের নেগেটিভ করার সময় এটি সংক্ষিপ্ত রূপ। কারণ তোমরা ট্যাগ কোশ্চেন করার সময় যদি তোমরা অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ না দাও, তাহলে কিন্তু তোমাদের ট্যাগ কোশ্চেনই হবে না। তার জন্য আমাদের অবশ্যই এই অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ জানতে হবে। তো অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ কি? দেখো, অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে অবশ্যই জানতে হবে। অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ। দেখো, যদি আমরা কখনো ডু নট প্রয়োজন হয় কীভাবে লিখবো? ডন্ট লিখবো। ডাজ নট প্রয়োজন হলে ডাজন্ট, এম নট প্রয়োজন হলে অ্যান্ড, ইজ নট প্রয়োজন হলে ইজন্ট, এইভাবে লিখবো। তোমরা এই চারটি তোমরা সবাই আমার ক্লাস শেষে সবাই তোমরা মিনিমাম 20 বার পড়বে। আমি তোমাদের এই ক্লাসের লেকচার শিট পিডিএফ আকারে দিয়ে দেবো এবং তোমরা চাইলে নোট করতে পারো, এবং যারা নোট করবে না পরবর্তীতে পিডিএফ দেখে দেখে নোট করে নিবে। আর এই অক্সিলারি ভার্বের সাথে যে সংক্ষিপ্ত রূপটা দিয়েছি, তোমরা এটা মিনিমাম 10 বার না, মিনিমাম 20 বার পড়বে এবং এটা তোমাদের অবশ্যই প্রয়োজন হবে। কারণ এটা ছাড়া তোমরা ট্যাগ কোশ্চেন করতেই পারবে না। তো আমরা কি বলেছি? অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ। এটাই আমাদের ছিল মৌলিক আলোচনা। আমরা কি শিখলাম? দেখো, ট্যাগ কোশ্চেনের মৌলিক আলোচনা শিখলাম এই 6টা, অর্থাৎ এই 5টা, 8টা। তারপরে কি শিখেছি? সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ। এটা খুব লেস ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট হলো অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ। এটা ভাইয়া তোমাদের কিন্তু জানতেই হবে। এটা যদি না জানো তুমি কিন্তু ট্যাগ কোশ্চেন পারবে না। তো দেখো, আসো পরবর্তী ধাপ। ট্যাগ কোশ্চেনে কিছু নিয়ম আছে, এই নিয়ম নিয়েই এখন তোমাদের সাথে আমরা আলোচনা করব। দেখো কি দেখবো এখন দেখবো ট্যাগ কোশ্চেনের বেশ গুরুত্বপূর্ণ কিছু নিয়ম। দেখবো রুলস। ট্যাগ কোশ্চেনের আমরা কি দেখবো? রুলস দেখবো। তো ভাইয়া দেখো, ট্যাগ কোশ্চেনে যদি রুলস তোমাদের আমি দেখাই, তো এখানে কি বলেছি? রুলস 1, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। অর্থাৎ তোমাদের আমি এর আগেই উপরে মৌলিক আলোচনা দেখিয়েছি, এই মৌলিক আলোচনাই হলো রুলস। যে মৌলিক আলোচনাটা বুঝবে সে ট্যাগ কোশ্চেনের পুরোটাই বুঝে যাবে। কি বলেছিলাম? ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হয় এবং নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হয়। এখানে এই প্রথম রুলস দেখিয়েছি। দেখো, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে, আবার সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। যেমন দেখো, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন হি প্লে ফুটবল, এটা যদি তোমাদের ট্যাগ কোশ্চেন করতে বলে তাহলে কি করবে? আমি কি বলেছি? ট্যাগ কোশ্চেনের মূল সেন্টেন্স শেষে অবশ্যই কি বসবে? কোমা বসবে। অবশ্যই আমি কি বসাবো? একটা কোমা। তারপরে কি? এখানে কি অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব নেই, তাহলে কি বসাতে হবে? ডু, ডাস, ডিড, এই তিনটার একটা বসাতে হবে। এখানে কি বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এবং ভার্বের সাথে এস বা ইএস আছে, অর্থাৎ এখানে বসাতে হবে ডাস। শুধু ডাস বসালে হবে? ডাজন্ট বসাতে হবে। ডাস এইভাবে যদি নট দিই একটা, আর একটা যদি এইভাবে দেই ইউ ডাজন্ট, শেষে কি বসবে?
সাবজেক্ট হিসাবে এই দেখো তোমাদের মৌলিক আলোচনা আমি দেখেছি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হয়, অর্থাৎ মূল সেন্টেন্সের সাবজেক্ট কোনটা সেই সাবজেক্ট প্রোনাউনের হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। অর্থাৎ দেখো প্রোনাউন কোনটা, এটায় প্রোনাউন কিন্তু হি, এই হি হবে হলো সাবজেক্ট। তাহলে দেখো এই হি, তাহলে এটা কি আমাদের শেষ? অবশ্যই কি একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যে আমাদের এইটা ঠিক নাকি এইটা ঠিক, কোনটা ঠিক তোমরা দেখো তো কোনটা ঠিক, এই ডাজ নট ঠিক নাকি ডাজেন্ট হি ঠিক। অনেকেই এইটা উত্তর করবে, এটা উত্তর করলে তোমরা মার্ক পাবে না। আমাদের অ্যান্সার হবে কোনটা, এইটা আমাদের কি অ্যান্সার, যে এইটা করবে তার উত্তর হবে রাইট। আমি কি বলেছিলাম, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ট্যাগ হবে এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। তো সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় এরকম দেখো, হি ক্যান নট ওয়ার্ক। এরকম থাকে তাহলে তোমার কি করবে, অবশ্যই এখানে কি বলেছি মডেল অক্সিলারি ভার্ব থাকলে এর সাথেই নট যুক্ত করতে হবে, এবং যদি নট থাকে তাহলে নট যুক্ত করার কোনো দরকার নেই, কারণ নেগেটিভ থাকলে কি করতে হবে আমাদের অ্যাফার্মেটিভ ট্যাগ। তাহলে এখানে কি হবে, ক্যান হি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এখানে কি বলেছি দেখো, হি প্লে ফুটবল, সে ফুটবল খেলে, ডাজন্ট হি, সে কি খেলে না, হ্যাঁ সে অবশ্যই খেলে। আমাদের কি 1 নম্বর রুল শেষ। এখন দেখো আমাদের 2 নম্বর রুলস, এটা তোমরা পারলে এখন নোট করতে পারো, না পারলে সমস্যা নেই, দেখো এখন মনোযোগ দিয়ে, এবং পরবর্তীতে আমি এটা তোমাদের পিডিএফ দিয়ে দেবো এবং পিডিএফ দেখে তোমরা নোট করে নেবে। দেখো কি বলেছি 2 নম্বরে, সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটি সেই অক্সিলারি ভার্ব দিয়েই কী হবে, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটি ওই একই অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব দিয়েই হবে। দেখো তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। উই ক্যান হেল্প দ্য পোর, আমরা গরিবদের সাহায্য করতে পারি। তো তোমাদের এরকম প্রশ্ন থাকবে, উই ক্যান হেল্প দ্য পোর, তোমাদের কি বলতে বলবে, ট্যাগ কোশ্চেন করতে বলবে। তো এখানে কি, অবশ্যই এখানে কি ক্যান কি, এটা মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ কি বলেছি মডাল অক্সিলারি ভার্ব থাকলে সেই মডাল অক্সিলারি ভার্ব দিয়েই তোমাদের ট্যাগ করতে হবে। দেখো তোমাদের ক্যান নট, আচ্ছা ক্যান নট কি তোমরা এভাবে দিলে কি হবে, দেখো ক্যান নট না, অবশ্যই হবে না, এটা কী দিতে হবে, ক্যানন দিতে হবে, ক্যান নটের সংক্ষিপ্ত রূপ দিতে হবে, নেগেটিভের অবশ্যই কী দিতে হবে, সংক্ষিপ্ত রূপ, ক্যান নট উই, লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো আমি কি বলেছিলাম, সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব থাকে তাহলে সেই ট্যাগ কোশ্চেনটি হবে একই অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব দিয়ে, অর্থাৎ আমরা এখানে ক্যান যেহেতু আছে মডাল অক্সিলারি ভার্ব, সেখানে আমরা অবশ্যই ক্যান দিয়েই ট্যাগ কোশ্চেন করতে হবে। এখানে আমরা ভার্বের সাথে অক্সিলারি ভার্ব না খুঁজে পাওয়ার কারণে ডু ডাজ ডিড ব্যবহার করতে পারবো না। তো এখন আমি তোমাদের সময় কম থাকার কারণে একটি করে উদাহরণ দিচ্ছি, এবং পরবর্তী ক্লাসে তোমাদের বিগত সালের যত মডেল কোশ্চেন আছে, মানে এই ট্যাগ কোশ্চেনের উপর 2-4-5 বছরে যত মডেল কোশ্চেন আছে সব তোমাদের আমি সলভ করে দেব।
দেখো পরবর্তী রুলসটা দেখো। আজকে যে এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে তার ট্যাগ কোশ্চেন নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। তাই সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং নোট করবে। দেখো আমরা তৃতীয় লাইনে কি বলেছি, আমরা হ্যাঁ তৃতীয় নাম্বার রুলসে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় ডু ডাজ এর ব্যবহার করতে হয় এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় ডিড এর ব্যবহার করতে হয়। তোমাদের এটা অবশ্যই আগে আমি দেখিয়ে দিয়ে এসেছি। দেখো এখানে প্লেস থাকার কারণে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকার কারণে এখানে ডাজ দিয়েছি আমি। এখানে যদি তোমার পাস্ট টেন্স থাকতো এখানে কি ডাজ দিতে পারতাম? অবশ্যই না। এখানে কি দিতাম? তোমার পাস্ট টেন্স থাকলে ডিড দিতাম। তো সেখানে এটাই বোঝানো হয়েছে যে ট্যাগ কোশ্চেনে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডু বা ডাজ ব্যবহার করতে পারবো। ডাজ কোথায়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। এবং পাস্ট টেন্স হলে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ট্যাগ কোশ্চেনে ডিড ব্যবহার করব। তো দেখো আমি যদি তোমাদের এই উদাহরণটা দেই, হি প্লেড ফুটবল। যদি আমরা এটা ট্যাগ কোশ্চেন করতে বলে যে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নেই সেখানে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। তো দেখো এখানে প্লেড এটা হলো পাস্ট টেন্স, প্লেড থাকার কারণে এটা আমাদের অবশ্যই ডিড ব্যবহার করতে হবে। শুধু ডিড ব্যবহার করলে হবে না, ডিডন্ট। এখানে কিন্তু আমাদের কুমা ব্যবহার করতে হবে, ফুল স্টপ না। কুমা ব্যবহার করে ডিডের সাথে নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। অর্থাৎ এভাবে ডিড নট লেখো তাহলে কিন্তু তোমার মার্ক পাবে না। কি লিখতে হবে? ডিডের সাথে নটের সংক্ষিপ্ত রূপ, ডিডের সাথে নটের সংক্ষিপ্ত রূপ ডিডন্ট হি। লাস্টে কি? প্রশ্নবাদক। ভাইয়া ট্যাগ কোশ্চেন এত সোজা, তোমরা যদি পাস না পাও তাহলে তোমাদের মায়ের হবে মায়ের। আমাদের কি করতে হবে? ট্যাগ কোশ্চেনে পাস পেতে হবে। কারণ সহজ একটা টপিকে তুমি যদি পাস না পাও, তুমি কঠিন সাবজেক্টে বা কঠিন টপিকে তুমি কিভাবে ফুল নাম্বার তুলবে? অর্থাৎ এই নাম্বারগুলো দিয়ে তোমার সহজ সহজ যে টপিকগুলো আছে এই টপিকের নাম্বারগুলো দিয়েই তোমাদের ওইখানে ব্যাকআপ দিতে হবে। তো দেখো আমাদের কি 3 নাম্বার রুলস আমাদের শেষ। আমার পরবর্তী ধাপে যদি দেখি, দেখো এখানে কি বলেছি? আমেরিকান নিয়ম অনুযায়ী, অর্থাৎ আমেরিকান নিয়ম অনুযায়ী হ্যাবের পরিবর্তে ডু, ভাইয়া হ্যাবের পরিবর্তে ডু, হ্যাজের পরিবর্তে ডাজ এবং হ্যাডের পরিবর্তে কি? ডিড। অর্থাৎ আমেরিকান নিয়ম অনুযায়ী হ্যাবের পরিবর্তে ডু, হ্যাজের পরিবর্তে ডাজ, হ্যাডের পরিবর্তে ডিড দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হয়। তো দেখো ফর এক্সাম্পল, কি হ্যাবের পরিবর্তে কি বসবে? দেখো উই হ্যাভ এ হোম ইন এ ভিলেজ। গ্রামে আমাদের একটি বাড়ি আছে। এইটা যদি তোমাদের ট্যাগ কোশ্চেন করতে বলে তাহলে কি লিখবে? ভাই আমি বলেছি হ্যাবের পরিবর্তে কীভাবে হতে হবে? টু। তো দেখো এখানে কি বলছে? কোমা বসবে, ট্যাগ কি হবে? যেহেতু ডুর সাথে কি? নটের সংক্ষিপ্ত রূপ ডন্ট উই। লাস্টে কি? প্রশ্নবোধক চিহ্ন। দেখো ভাই এত সহজ যদি তোমাদের প্রশ্ন হয় তাহলে তোমরা কেন পাস পাবে না? অবশ্যই তোমাদের পাস পেতে হবে। তাহলে কি? উই হ্যাভ এ হোম ইন দ্য ভিলেজ। আমাদের গ্রামে আমাদের একটি বাড়ি আছে। ডন্ট উই, আমাদের কি নেই? হ্যাঁ অবশ্যই আমাদের আছে। এখানে কি? তাই না? ডন্ট উই দ্বারা বোঝাইছে তাই না বা আমাদের কি নেই। এখানে কি প্রশ্ন?
হ্যাঁ বাদক আসবে কি, অবশ্যই আছে। তো দেখো আরেকটা যদি আমি তোমাদের উদাহরণ দেই, উই হ্যাজ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে। তো দেখো এটা যদি তোমাদের ট্যাগ করতে বলে তাহলে কি করবে, আমি কি বলেছি ভাইয়া, হ্যাজের পরিবর্তে ডাজ বসে, হ্যাজের পরিবর্তে কি ডাজ বসে। তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই তোমরা কমা ব্যবহার করবে, এবং হ্যাজ আছে, হ্যাজের পরিবর্তে কি বসবে ডাজ, এবং ডাজের সাথে নটের একটা সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ সব প্রশ্নগুলোই সেম, তোমাদের শুধু নজর রাখতে হবে কোথায় হ্যাজ আসে, কোথায় মডাল আছে, কোথায় অক্সিলারি ভার্ব আছে, শুধু এইটাই তোমাদের কি নজর রাখতে হবে। ডাজন্ট হি ফার্স্টে প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো তো আমরা হ্যাভ শিখলাম, হ্যাজও শিখলাম, হ্যাড তো শিখলাম না, হ্যাঁ হ্যাডও শিখবে। দেখো আর একটা উদাহরণ যদি তোমাদের দেখাই আমি হ্যাড দিয়ে, এই প্রশ্নটা দেখো, এইটা যদি তোমাদের ট্যাগ করতে বলে কি করবে, আই হ্যাড এ ডেলি রুটিন টু দ্য স্লিপ এয়ারলি, আমার রুটিনে বা আমার রুটিনে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার, আমার আমার রুটিন ছিল যে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার। তো এইটা তোমাদের যদি ট্যাগ করতে বলে তাহলে কি করবে, যেহেতু আমি বলেছি হ্যাডের পরিবর্তে ডিড বসে, তাহলে এখানে যেহেতু হ্যাড আছে তাহলে হ্যাড অন তোমাদের বসা বা হ্যাড সাথে নটের সংক্ষিপ্ত রূপ কিন্তু বসবে না, কারণ হ্যাডের পরিবর্তে কি বসবে ডিড বসবে, ডিডের সাথে সংক্ষিপ্ত রূপ বসবে নটের। তাহলে ডিড ডন্ট আই, এটা কি প্রশ্নবোধক চিহ্ন। দেখো আমি কি বলেছি, হ্যাবের পরিবর্তে ডু, হ্যাঁ হ্যাবের পরিবর্তে কি বসেছে ডু বসেছে। কি হ্যাজের পরিবর্তে কি ডাজ, হ্যাজের পরিবর্তে এই হ্যাজ, হ্যাজের পরিবর্তে কি বসেছে ডাজ বসেছে, ডাজন্ট কি। তারপরে দেখো হ্যাডের পরিবর্তে কি বলেছি ডিড, হ্যাডের পরিবর্তে কি বসেছে, এই হ্যাডের পরিবর্তে আমাদের ডিড বসেছে। হ্যাঁ দেখো এত সহজ প্রশ্নগুলো তোমরা যদি না পারো ভাইয়া কি বলবো তোমাদের। তো দেখো পরবর্তীতে দেখো আমাদের পরবর্তীতে, তো দেখো আমাদের পরবর্তী নিয়মটা হলো লেটসের নিয়ম। হ্যাঁ কিসের নিয়ম, লেটসের নিয়ম। তো গভীর মনোযোগ দিয়ে দেখো, লেটস লেটস বা লেটার্স দিয়ে কোনো বাক্য শুরু হলে এক কোশ্চেন এ শ্যাল উই ব্যবহৃত হয়। এক কি, লেটস বা লেটাস দিয়ে কোনো বাক্য শুরু হলে কি বসবে ট্যাগ কোশ্চেনে শ্যাল উই ব্যবহৃত হবে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট মি, লেট হিম বা লেট হার বা লেট দেম দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেনে উইল উই ব্যবহৃত হবে, কি উইল উই। অর্থাৎ লেট আস বা লেটস থাকলেই শ্যাল উই, এবং লেট আস বা লেটস ব্যতীত লেটের পর হিম, মি, হার, দেম এগুলো থাকলে কি বসবে উইল উই। আমরা যদি দেখো উদাহরণ দিয়ে দেখি, লেটস বি প্যাট্রিয়টস, আমরা দেশপ্রেমিক, চলো আমরা দেশপ্রেমিক হই। তাহলে কি এখানে কি আছে লেটস, কি বলেছি লেটস থাকলে কি ট্যাগ কোশ্চেনে শ্যাল উই ব্যবহৃত হয়। তাহলে ট্যাগ কোশ্চেনের মূল সেন্টেন্সটা অপরিবর্তিত থাকবে এবং পরে কি বসে কমা, তারপরে কি লেটস উই বা শ্যাল উই, শ্যাল উই ফার্স্টে প্রশ্নবোধক চিহ্ন। দেখো ভাই এত ইজি প্রশ্ন, দেখো লেটস বা লেটাস থাকলে কি ট্যাগ কোশ্চেনে শ্যাল উই, তুমি যে কোনো বাক্যে যদি দেখো লেটস বা লেটাস দিয়ে শুরু হয়েছে তোমার ট্যাগ করে দেবে কি শ্যাল উই, তোমার আর কোনো দিকেই তোমার নজর দিতে হবে না, লেটস বা লেটাস থাকলে কি শ্যাল উই। এবং দেখো আরেকটি উদাহরণ তোমাদের যদি দেখাই আমি, লেটস হ্যাভ এ পার্টি, চলো পার্টি করি। তাহলে কি লেটস আছে বা লেটস আছে, লেটস থাকলে কি হবে শ্যাল উই কমা দিয়ে
শ্যাল উই প্রশ্নবোধক। তোমাদের এইটার একটা উদাহরণ দিয়ে দেখাই। লেট মি বা লেট হিম, লেট হার, এইগুলো দিয়ে দেখাই। দেখো আমাদের যদি থাকে এগুলো দুটা কি দিলাম, লেটস দিয়ে, লেটস থাকলেই বা লেটস বা লেটার্স থাকলে কি শ্যাল উই। যদি লেট থাকে তাহলে কি বসবে, লেট। লেট থাকলেই তোমার লেট হিম থাকলে উইল উই, তাহলে একটা কোমা দিয়ে উইল উই, লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে লেটস থাকলে শ্যাল উই, লেট হিম থাকলে কি উইল উই। এখানে উইল মিস হয়ে গেছে, দাঁড়াও, টাইপিং মিসড, উইল ইউ। দেখো আরেকটি নিয়ম তোমাদের এখন শিখাবো। এটাই তোমাদের লাস্ট নিয়ম, এবং বাকি যে দুইটা নিয়ম থাকবে সেটা আমি তোমাদের আগামী ভিডিওতে দেব, এবং সেটার সাথে তোমাদের বিগত সালের যত প্রশ্ন আছে সব প্রশ্ন সলভ করে দেখাবো। দেখো এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি, দা প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট হিসাবে কি বসে, দে বসে। আবার দেখো এভরিওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি বা দা প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তার সাবজেক্ট হিসাবে কি বসবে, দে বসবে। দেখো আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাই। এভরিবডি লাইক এ ফ্লাওয়ার, সবাই ফুল পছন্দ করে। তো এখানে কি দ্বারা শুরু হয়েছে, এভরিবডি। আমি কি বলেছি, এভরিবডি দ্বারা থাকলে সাবজেক্ট হিসেবে কি বসবে, ট্যাকে ট্যাগ কোশ্চেনে দে বসবে। সবাই ফুল পছন্দ করে, তো সাবজেক্ট হিসেবে কি বসবে, দে বসবে। এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কোনো মডাল ভার্ব নেই, তাহলে কি বসবে, এখানে অক্সিলারি বা মডাল না থাকার কারণে ডু ডাজ ডিড, এখানে ডু বসবে। কারণ দিয়ে সাথে কোনো সময় ডাজ হয় না, দিয়ে সাথে সবসময় ডু বসে। ডন্ট, আর এভরিবডি থাকার কারণে সাবজেক্ট কি বসবে, দে। ফার্স্টে প্রশ্নবোধক। আর একটা উদাহরণ দিয়ে দেখাই তোমাদের। দেখো আমি এইগুলো তোমাদের কপি করে রেখেছি, কারণ তোমার লিখতে অনেক সময় লাগবে, যার কারণে তোমাদের আমি কপি করে করে দেখাচ্ছি সময় কম লাগার জন্য। আর একটা তোমাদের যদি আমি উদাহরণ দিয়ে দেখাই, লাস্ট উদাহরণ দেখো, এভরিওয়ান শুড রেসপেক্ট দ্য টিচার, প্রত্যেকেই শিক্ষককে সম্মান করায় বা প্রত্যেকের শিক্ষককে সম্মান করা উচিত। তো আমাদের এখানে কি আছে, এভরিওয়ান আছে। এভরিওয়ান থাকলে সাবজেক্ট হিসাবে কি বসে, ট্যাগের দে বসে। এখানে যেহেতু মডাল ভার্ব আছে শুল্ড, তাহলে শুল্ডই ব্যবহার করতে হবে আমাদের। শুল্ডের সাথে নটের সংক্ষিপ্ত রূপ, নট কি দে। তো ভাইয়া আমি তোমাদের ভিডিওতে সময় বেশি লাগিয়েছি বা ক্লাসের সময় বেশি নিয়েছি, কারণ তোমাদের প্রত্যেকটি রুলস ভেঙে ভেঙে উদাহরণ দিয়ে দিয়ে আমি বুঝিয়েছি। তোমাদের খালি শুধু নিয়ম দিয়ে দিয়ে আমি চলে যাইনি, প্রত্যেকটি নিয়মের আমি উদাহরণ দিয়ে তোমাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এবং তোমাদের আমি শিখিয়েছি মৌলিক আলোচনা, ট্যাগ কোশ্চেনের মৌলিক আলোচনা, যে তুমি যদি জানো তোমার মোটামুটি রুলসের প্রয়োজন হয় না, কারণ তোমাদের এই ছক, এইটা ট্যাগ কোশ্চেনের মৌলিক আলোচনা, এইখানেই তোমাদের সব কিছু নিহিত আছে। তোমাদের অনেকেই শুধু এইটা আলোচনা করেই শেষ করে দেবে, কারণ বলবে 5 মিনিটে আমি তোমাদের ট্যাগ কোশ্চেন শিখিয়ে দিলাম। আসলে তা না, আমি তোমাদের মৌলিক আলোচনা করেছি, এবং মৌলিক আলোচনার প্রত্যেকটি উদাহরণ আমি নিয়মের মধ্যে নিয়ে এসেছি, যার কারণে তোমাদের ভিডিওতে সময় বেশি লেগেছে। এবং দেখো পরবর্তী ক্লাসে আমি তোমাদের ট্যাগ কোশ্চেনের উপর আর 2টি নিয়ম দেব, অর্থাৎ আর 2টি রুলস দেব, এবং ওই রুলসের সাথে তোমাদের বাকি যে রুলসগুলো আমি দিয়েছি প্রত্যেক রুলসের সাথে সমন্বয় করে আমি তোমাদের বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে
সবগুলো আমি সলভ করাবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশায় আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।